মূলত ফোকাস করব আমাদের মস্তিষ্ক বিবর্তনের ফসল। আমাদের মস্তিষ্কটা আসলে কিভাবে কাজ করে এবং এখানে বিবর্তনের সাথে এই বিষয়ের সম্পর্কটা কতটা গভীর এবং সামাজিক বিষয়গুলোতেও আমাদের মস্তিষ্ক দ্বারা যে কাজগুলো পারফর্ম করা হয়, বিবর্তনের যে মেইন যে ফোকাস, সার্ভাইভিলিটি অ্যান্ড রিপ্রোডাকশন, এই জিনিসগুলোকে কিভাবে আমাদের মস্তিষ্কের মাধ্যমে দেখানো যায়, বোঝা যায়, এই জিনিসটাতে একটু ফোকাস করার চেষ্টা করব। তো তো তাহলে প্রথমেই একটু মস্তিষ্ক বিষয়টাতে একটু আলোচনা ফোকাস করি। যেমন ধরেন আমাদের মস্তিষ্কের আমাদের শরীরের যে কোনো অঙ্গের মতোই আমাদের মস্তিষ্কটা, আমাদের ব্রেইনটা এবং আমাদের ব্রেইন, অর্থাৎ আমি এখানে ব্রেইন এর সাথে সাথে মস্তিষ্কের যে ফাংশনালিটি, বিশেষ করে আমাদের যে মন কিভাবে কাজ করে, দ্য হিউম্যান মাইন্ড যেটা, সেই মাইন্ড কিভাবে কাজ করে সেটার রিলেশনটা আমি আসলে দেখাবো। হিউম্যান ব্রেইন থেকে হিউম্যান মাইন্ড, যে মাইন্ড থেকে যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের যে কালচার তৈরি হচ্ছে, আমাদের মন থেকে আমাদের মস্তিষ্ক মূলত কাজটা কি করতেছে, সে আমাদেরকে পুরো বডিটাকে পরিচালনা করতেছে। বডিটাকে পরিচালনা করতেছে, ডিসিশন মেকিং এ ইনফ্লুয়েন্স করতেছে। আমরা যে ডিসিশন নিচ্ছি, আমরা যে টিকে আছি, সামাজিক বাস্তবতা, এই সব কিছুতেই কিন্তু আমাদের মাইন্ড কাজ করতেছে। এবং মাইন্ডটা আসলে মূলত হচ্ছে কি আপনার ব্রেইনের ফাংশন। আমাদের ব্রেইনের যে ফাংশনালিটি, এটা একটা ব্রেইনটা হচ্ছে একটা অর্গান, যেটা মূল হচ্ছে আপনার সার্ভাইভিলিটি এবং রিপ্রোডাকশনে ক্ষেত্রে হেল্প করতেছে। কিভাবে জিনিসটা একটু ছোট ছোট ভাবে এগোনোর চেষ্টা করি। প্রথম হচ্ছে মন হচ্ছে ইটস লাইক কেমিস্ট্রি অফ দ্য ব্রেইন। আমাদের মনটা হচ্ছে একটা ইভলিউশনারি প্রোডাক্ট, বিবর্তনের ফসল। তো মস্তিষ্ককে তৈরি করা হয়েছে তার কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলোকে পারফর্ম করার জন্য। এবং এই মস্তিষ্ক যা কিছু করতেছে কিছুই কিন্তু বিবর্তনের যে ড্রাইভিং ফোর্স, বিবর্তনের যে মূল যে জায়গাটা, সেটাকে সে পারফর্ম করতেছে কিনা। এখন দেখেন আমরা মস্তিষ্ক দ্বারা আমরা কি করি, আমাদের মেমোরি স্টোর হয়। আমরা সমাজে অনেক কিছু শিখে থাকি। এই শেখার পেছনে কিন্তু আমাদের মস্তিষ্ক কাজ করে, অর্থাৎ আমাদের ব্রেইন কাজ করে। এবং এই ব্রেইন দ্বারা মানুষের যে যে সোসাইটিতে, যে সমাজে আমরা বসবাস করতেছি, সেই সমাজের যত অ্যাক্টিভিটিস আছে, ক্রিয়া প্রতিক্রিয়া আছে, অর্থাৎ যে কালচার আছে, আমরা যে কালচার তৈরি করতেছি, আমাদের সমাজের যে কালচার, সংস্কৃতি, এই সংস্কৃতিও কিন্তু আমাদের মস্তিষ্ক দ্বারাই তৈরি হচ্ছে। অর্থাৎ হিউম্যান ব্রেইন, হিউম্যান মাইন্ড, আলটিমেটলি হিউম্যান ব্রেইন, হিউম্যান মাইন্ড ইজ দ্য সেম থিং। এবং এই হিউম্যান মাইন্ডের দ্বারা যা কিছু হচ্ছে, সেটা কিন্তু বিবর্তনকেই রিপ্রেজেন্ট করতেছে। এখন বিবর্তনের যে প্রধান যে আমরা জানি যে সার্ভাইভিলিটি, অ্যাডাপ্টেশন। এখন আমরা দেখি আমাদের ব্রেইন বা আমাদের মন আমাদেরকে কিভাবে অ্যাডাপ্টেশন দিচ্ছে। আপনি টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য যে কাজ করতেছেন, এই কাজটা কিন্তু আপনার মনের দ্বারা করতেছেন। আপনি যে ডিসিশন নিচ্ছেন, আপনি কোন স্কুলে ভর্তি হবেন, কোন কলেজে ভর্তি হবেন, কোন ইউনিভার্সিটি ভর্তি হবেন, কার সাথে কাকে বিয়ে করবেন, কার সাথে সংসার করবেন, কি চাকরি করবেন না করবেন, এই যে যত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন আপনার ব্রেইনের দ্বারা, এই অ্যাক্টিভিটিস যে করতেছেন, এখানে সার্ভাইভিলিটি কিভাবে কাজ করতেছে, টিকে থাকা কিভাবে কাজ করতেছে। তো বায়োলজিক্যালি আমরা জানি যে আমাদের শরীরটা একটা কালেকশন অফ অর্গানস। বিভিন্ন ধরনের অর্গানের সম্পর্কে মাধ্যমে আমাদের বডি তৈরি হয়েছে। সেখানে ব্রেইন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অর্গান। তো অন্যান্য অর্গান যেরকম আপনার শরীরকে সাপোর্ট করতেছে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, ব্রেইনও কিন্তু আপনার শরীরকে টিকে রাখার জন্য সাপোর্ট করতেছে। কিন্তু সাথে সাথে ব্রেইন আরেকটা কাজ করতেছে, এই যে বডিকে পরিচালনার সাথে সাথেও আপনার ব্রেইন, আপনার মন আপনাকে ডিসিশন দিচ্ছে কিভাবে আপনি কোন কাজ করবেন। সামাজিক ক্ষেত্রে আপনি যে ডিসিশন নিচ্ছেন,
একটা বডি যেরকম সারভাইভ করে এবং তার জেনেটিক ম্যাটেরিয়াল পরবর্তী বংশতে সে ছড়িয়ে দিতে চায়, সেই যে প্রচেষ্টা, সেই একই প্রচেষ্টা কিন্তু সে কালচারের ক্ষেত্রেও করে থাকে। কালচার অর্থাৎ আপনার ধরেন আপনার জেনেটিক কালচার বলা যায় বা জিন দ্বারা জেনেটিক কোড এর মাধ্যমে আপনার মস্তিষ্ক তৈরি হচ্ছে এবং আপনার মস্তিষ্ক যে কালচার তৈরি করতেছে বা সোসাইটি তৈরি করতেছে বা সমাজ ব্যবস্থা তৈরি করতেছে, যে ফোর্স তৈরি করতেছে, সেখানেও কিন্তু আপনার জেনেটিক যে ড্রাইভিং ফোর্স, জিনের যে প্রচেষ্টা, সেটা কিন্তু আপনার সামাজিকভাবে আপনার কর্ম কাজের মাধ্যমে দিয়ে প্রকাশিত হচ্ছে। ধরুন একটা ডিসিশন নিতে গিয়ে আপনি সেই ডিসিশনই নেবেন যেই ডিসিশন আপনাকে টিকে থাকতে সাহায্য করবে। সামাজিকভাবে আমরা যখন ডিসিশন নিচ্ছি আমাদের সমাজে টিকার জন্য বা বংশ বিস্তারের জন্য, সেটা হোক সেক্সুয়াল রিলেশন হোক বা সম্পত্তিকে কেন্দ্র করেই হোক, অর্থাৎ আপনাকে আপনার সুবিধা অনুযায়ী আপনি ডিসিশন নিচ্ছেন এবং আপনার মনটাকে আপনি ব্যবহার করতেছেন। আপনার মনটা অনেকটা আপনার জিনের মতো কাজ করতেছে। এটাকে একটা শব্দ দ্বারা প্রকাশ করা যায় যে মিমস বা জিন যখন আপনার কালচারে চলে আসতেছে, তখন সেটাকে আমরা ডারউইনের ভাষায় আমরা মিমস বলতে পারি, যে মিম কালচার। সো এখন যদি আমাদের কালচারটা যদি মস্তিষ্ক থেকে আসে, যেটা বারবারই বলতেছি, এই জায়গাটা আমার আজকে ফোকাস। তো আমাদের মস্তিষ্কের দ্বারা যে কালচার তৈরি হচ্ছে এবং এই কালচারে যে আমরা যে ডিসিশন নিচ্ছে কাজ করতেছি, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের বায়োলজিক্যাল যে সার্ভাইভিলিটি বা বায়োলজিক্যাল রিপ্রোডাকশন যেটা, সেই কাজটা কিন্তু আমরা আমাদের ডিসিশন যে মেক করতেছি কালচারের ক্ষেত্রে, এই একইভাবে এটাও কিন্তু প্যারালালি কাজ করতেছে। জিনিসগুলো একটু জটিল, আমি দেখি ছোট ছোট সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে যদি বোঝা যায় আর কি। যেমন একটা পুরুষ এবং একটা নারী যখন সে পার্টনার চুজ করে, পার্টনার বা আপনি ধরতে পারেন ওয়াইফ বা হাজবেন্ড চুজ করে, সেক্ষেত্রে তার যে যোগ্যতাটাকে, যেমন নারীর ক্ষেত্রে দেখবেন একটা পুরুষকে চুজ করার আগে তার যোগ্যতার দিকে সে খুব ভালোভাবে তাকায় যে যোগ্যতাটা আসলে কি। প্রথম হচ্ছে আমার যেটা দেখবেন, যে জিনিসগুলোর প্রতি ফোকাস করা হয়, নারীরা ফোকাস করে থাকে, সেটা হচ্ছে একটা পুরুষের অর্থনৈতিক একটা দিক, একটা পুরুষের শারীরিক শক্তি, বীর্য, শৌর্য-বীর্য। একটা নারী কিন্তু এই জিনিসগুলোকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। সেটার কারণটা কি? এটা কিন্তু বায়োলজিক্যাল আমরা কিন্তু রিলেশন খুঁজে পাবো না। একটা পুরুষের একটা বড় একটা গাড়ি থাকতে পারে, কোটি টাকার গাড়ি থাকতে পারে, ২-৩ টা বাড়ি থাকতে পারে। সেগুলো কিন্তু একটা নারীর জন্য প্রয়োজনীয়। ঠিক একইভাবে অপোজিট ভাবে একটা পুরুষের ক্ষেত্রে, একটা পুরুষও কিন্তু তার সঙ্গী চুজ করার ক্ষেত্রে তার যে ওই একই ধরনের উপাদান সে দেখে। যেমন একই তো বলতে এখানে বিষয়টা একটু ভিন্ন হবে। এখানে একটা পুরুষ দেখবে যে তার যে স্পার্ম সেক্সুয়াল রিপ্রোডাকশন এর ক্ষেত্রে সে একটা তুলনামূলকভাবে বেটার একটা চাবে সে। সঙ্গিনী চাবে যে তার একটা ফার্টাইল অফস্প্রিং দিতে পারবে। তো সেক্ষেত্রে এই যে নারীদের সৌন্দর্য তাকে সে প্রায়োরিটি দেয়। এই যে সৌন্দর্য প্রায়োরিটি আমরা বুঝতে পারি না যে কেন সৌন্দর্যটাকে প্রায়োরিটি দেয়া হয়। এটা কি জাস্ট শুধু চোখের ভালো লাগা? একটা পুরুষের শুধু চোখের লাগাটার সাথে কিভাবে বিবর্তন জড়িত ডিসিশন এর ক্ষেত্রে লক্ষ্য করবেন একটু। যে আপনি যে ডিসিশন নিচ্ছেন, একটা পুরুষ যখন ডিসিশন নিচ্ছে একটা নারীকে চুজ করার ক্ষেত্রে, সেখানে কিন্তু এই বিবর্তনটা কাজ করতেছে। অর্থাৎ সে সৌন্দর্য দেখতে, সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হচ্ছে আ একটা নির্দেশনা, আলামত ধরতে পারে। নির্দেশনা যে কোন নারী ফার্টাইল। একটা নারীর সৌন্দর্য তার সেই যে জিনিসটা পুরুষ চুজ করে, সেটা মূলত হচ্ছে যে একটা ইন্ডিকেশন যে এই নারীটা একটা ফার্টাইল নারী। যার কারণে ছেলেরা মেয়েদের সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়। এই আকৃষ্ট হওয়ার সাথে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে যেন নারীর সৌন্দর্য দেখে পুরুষরা আকৃষ্ট হচ্ছে,
জাস্ট সৌন্দর্য দেখে। আসলে সৌন্দর্যের পেছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনেটিক ফোর্স, জেনেটিক ড্রাইভিং ফোর্স কাজ করতেছে। অর্থাৎ রিপ্রোডাকশন। একটা পুরুষ চায় তার স্পার্মটাকে একটা ফার্টাইল আ ওভামে পচিয়ে দিতে। ঠিক একইভাবে একটা নারীও চায় যে ওই পুরুষের স্পার্ম নিতে যা যেটা আ শক্তিশালী সেটা তো আর স্পার্ম তো আর দেখা যায় না। সেক্ষেত্রে তার এই যে বাহিরের যে ট্রেটস গুলাকে সে প্রায়োরিটি দেবে। তো এটা মূলত উদ্দেশ্য ছিল বলা যে এটা যে বায়োলজিক্যাল যে সারভাইভেলিটি টা আমাদের মস্তিষ্কেও কাজ করতেছে, আমাদের মস্তিষ্ক এভাবে তৈরি হইছে এবং আমাদের মস্তিষ্ক দ্বারা যে ডিসিশন নিচ্ছি যখন আমরা, তখনও কিন্তু এই জেনেটিক পারপাস টাকেই সার্ভ করতেছে। লক্ষ্য করবেন জেনেটিক আমাদের বডি কিন্তু জেনেটিক্যালি ডিজাইনড। ডিএনএ তে আ ডিএনএ তে যে জিন আছে সেখানেই কিন্তু আমাদের বডির ম্যানিফেস্টেশন আমাদের সারা শরীরের যে উপাদান এগুলো সব কিন্তু এখানেই ডিজাইন করা। এখন আমাদের মস্তিষ্ক, আমাদের যে মাইন্ড এটাও কিন্তু জেনেটিক্যালি ডিজাইনড অ্যান অর্গান। আমাদের মাইন্ড একটা জেনেটিক্যালি ডিজাইনড অর্গান। তাহলে জেনেটিক যে পারপাস, আমাদের মাইন্ডও কি সেই পারপাস সার্ভ করবে না? এটাই হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, আমাদের মাইন্ডটাও কিন্তু এই একই পারপাস সার্ভ করবে। কেন? আমরা যদি হিস্ট্রি দেখি, ইভোলিউশনারি হিস্ট্রি দেখি, তো আমাদের অর্গানের একটা পারপাস আছে। এই বডির আপনারা দেখবেন অ্যা চোখের পারপাসটা কি? চোখ আপনাকে আপনার বডিটাকে আ গ্রেটার অ্যাডভান্টেজ দিচ্ছে, সুবিধা দিচ্ছে। চোখ কিভাবে সুবিধা দিচ্ছে আমাদেরকে? কারণ চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখা, দেখার কারণে কতটা সুবিধা হচ্ছে? আমাদের যদি কোনো প্রিডেটর শিকার আক্রমণ করে তাকে দেখতে পাচ্ছি, সেখান থেকে ভয়ে বাঁচতে পারতেছি। এটার আগে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে চোখের সবচেয়ে প্রাইমারি কাজ হচ্ছে খাবার শনাক্তকরণ। আপনি যদি চোখে না দেখেন, অন্ধকারে থাকেন, তাহলে খেয়ে তো বাঁচতে হবে। বাঁচাটা হচ্ছে গিয়ে সারভাইভ্যালিটি। মানে বিবর্তনের কিন্তু একটা মূল জিনিস সবসময় খেয়াল রাখবেন যে টিকে থাকতে হবে। এবং এই টিকে থাকার জন্য তাকে কি করতে হয়? সারভাইভ করতে হয়। সরি, টিকে থাকার জন্য তাকে অ্যাডাপ্ট করতে হয়। তো এই অ্যাডাপ্ট করতে গেলে আপনাকে অ্যাজ অ্যান অর্গানিজম বডিটাকে সেভাবে প্রকৃতির সাথে, পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে হয় এবং নতুন ফাংশন এক্সিকিউট হয়। সেটা আমরা দেখতেছি যে চোখ আসলো কারণ কি দেখার জন্য। দেখলে আমরা দেখার জন্য যে সুবিধা হয়। তাহলে ঠিক একইভাবে আমাদের শরীরের অন্যান্য অর্গানের এরকম একটা উদ্দেশ্য আছে। পারপাস সার্ভ করতেছে। চোখ দিয়ে আমরা দেখতেছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি। এই ঘ্রাণ নেয়া কিন্তু আপনাকে প্রকৃতি সম্বন্ধে আপনাকে সচেতন করতেছে। আপনি কোন খাবার দেখতেছেন, না দেখতেছেন। ফর এক্সাম্পল আমাদের নিজের ভেরি বেসিক এক্সাম্পল দেই। আমরা খাবার সময় দেখবেন, কোন খাবার যদি দুর্গন্ধযুক্ত হয়, সেটা আমরা বুঝি কিভাবে? এখন আপনি যদি নাক দিয়ে যদি ঘ্রাণ না নিতে পারেন, ঘ্রাণ না নেওয়ার কারণে আ দেখবেন আমরা খাবারের নিতে পারলাম না। এটা শুধু আমাদের খাবারের না, প্রাণী জগতে এটা সবাই আমরা এই ঘ্রাণটাকে বিশেষভাবে ইউজ করে থাকি। তো খাবারের উদাহরণটাই দিচ্ছি এই কারণে যে খাবার যখন আমরা খাচ্ছি, তখন দেখবেন যে খাবারের যদি আমরা ঘ্রাণ নেয়া, দুর্গন্ধ যদি আমরা যখন পাচ্ছি তখন কিন্তু আর সেটা খাচ্ছি না। কারণ আমরা এটা আমাকে ইন্ডিকেশন দিচ্ছে আমার নাক যে এই খাবারটা তোমার জন্য হেলথি না। এই খাবারটা খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে। এই যে ডিটেকশনটা আমরা পাচ্ছি, এটা একটা পারপাস, এটা একটা উদ্দেশ্যে। তো নাকের যে আ ইভোলিউশন হইছে, বিবর্তিত হইছে, এই পারপাসটা সার্ভ করছে। ঠিক চোখ যেরকম বললাম, আ এই ভিজিবল ওয়ার্লড কে দেখার জন্য, ডিটেকশন করার জন্য ইভলভ হইছে। অন্যান্য অর্গানও এভাবে ইভলভ হইছে প্রকৃতিতে টিকে থাকার জন্য, এনভায়রনমেন্ট কে ডিটেক্ট করার জন্য এই এই মানে বিবর্তনটা হইছে। ঠিক এইভাবেই আজকে যেহেতু চোখের উপর চোখ না, মস্তিষ্কের ব্যাপারে বলতেছি। মস্তিষ্ক ঠিক একই রকম। পারপাস সার্ভড, উদ্দেশ্য সার্ভ করার জন্য মস্তিষ্কটা তৈরি হয়েছে। যেরকম চোখ যেরকম তার কাজ হচ্ছে, নির্দিষ্ট কিছু কাজ আছে যে কাজটা চোখ করে থাকে। একইভাবে নাকে কাজ করতে থাকতেছে কান, আপনাকে শব্দ, একটা বস্তু কোথায় আছে, কত দূরে আছে, সেটা সম্বন্ধে জানা, বোঝার জন্য আপনার কান আপনাকে ইনফরমেশন দিচ্ছে। টিকে থাকার জন্য সহযোগিতা করতেছে। এবং টিকে থাকার পারপাসটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এই বংশবৃদ্ধি করা, রিপ্রোডাকশন। সো এই সবগুলো জিনিস কিন্তু কানেক্টেড। সেই জায়গা থেকে মস্তিষ্কও কিন্তু এই পারপাস
সার্ভ করার জন্য বিল্ট ইন তৈরি হয়েছে, জেনেটিক্যালি ডিজাইন। তো মস্তিষ্ক তার মানে হচ্ছে মস্তিষ্ক আপনার যে মাইন্ড ব্যবহার করে আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আমরা যে সিদ্ধান্ত নেই কোন কাজ করব এবং কোন কাজ করব না, এই ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস বায়োলজিক্যাল যে পারপাস আপনার সাইকোলজিক্যালি আপনার মাইন্ডও কিন্তু সেই পারপাসই সার্ভ করতেছে। সেক্ষেত্রে আমরা আমাদের যে ডিসিশন মেক করতেছি, আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, যত ধরনের সিদ্ধান্ত হোক, সেটা ইকোনমিক হোক, কালচারাল বিষয় হোক, এভরিথিং এখানে কিন্তু আপনি এটাকে রিলেট করা যাবে। নট নেসেসারি এভরিথিং। যেমন ধরেন, আচ্ছা এখানে কয়টা ভাগ আছে। যেমন আমাদের মস্তিষ্ক দ্বারা যেসব আমরা লার্ন করে থাকি, শিখে থাকি, লার্নিং যে ক্যাপাসিটি যেগুলো, এই লার্নিং ক্যাপাসিটি কিন্তু আপনার জেনেটিক্যালি এটা ইটস লাইক ইউনিভার্সাল হিউম্যান নেচার। কিভাবে ইউনিভার্সাল হিউম্যান নেচার দেখেন, প্রায় সব মানুষের ভিতরেই কিন্তু এই ক্যাপাসিটি গুলো আছে। ল্যাঙ্গুয়েজের যে জায়গাটা, এটাকে অনেকটা আপনি ইনেট বলতে পারেন, বা এখানে গুলিয়ে ফেলা যাবে না। যেমন একটা প্রাণীর বৈশিষ্ট্য, একটা মাছ, সে কিন্তু তার ইনহেরেন্টলি সে আ জন্ম হওয়ার পরেই সে সাঁতার কাটতে পারে। একটা পাখি, সে অটোমেটিক্যালি, তাকে কিন্তু কেউ শেখাতে হচ্ছে না। পাখি কিন্তু অটোমেটিক্যালি ফ্লাই করতে পারতেছে। এই যে তার ফ্লাই করা, তার উম এই যে বিভিন্ন কাজ করা, এগুলা কিন্তু ইনহেরেন্ট অনেকটা। তো এই জায়গা থেকে আমাদের মস্তিষ্ক কিন্তু ওইভাবে কিন্তু সব টাস্ক এইভাবে পারফর্ম করতেছে না। তাহলে মস্তিষ্কের যে কাজটা, সে কি করতেছে? আপনার আমাদের যে ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার যে যোগ্যতা, সেটা কিন্তু মস্তিষ্কে দিয়ে দিচ্ছে। ওইটা অলমোস্ট আমরা দেখব ইউনিভার্সাল। সব কালচারে, সব মানুষের ভেতরেই কিন্তু এই ভাষা শেখার ক্যাপাসিটি আছে। কেউ বাংলা ভাষা শিখতেছে, কেউ আরবি ভাষা, কেউ ইংলিশ, কেউ চাইনিজ। এই যে ভাষা যে শিখতেছে, সে ভাষায় কিন্তু শিখতে পারতেছে। অর্থাৎ ভাষা শেখার জন্য যে গ্রামাটিক্যাল প্যাটার্ন দরকার, সেই প্যাটার্নটা কিন্তু আমাদের মস্তিষ্কে জেনেটিক্যালি কনস্ট্রাক্টেড আছে। এখন সেই কনস্ট্রাকশন এর ভিতরে, মস্তিষ্কের ভিতরে, সেই কনস্ট্রাকশন এর ভিতরে যদি আমরা এখন যেটাকে আ দেব, সেটাই কিন্তু ওখানে কাজ করবে। এই কাজের ক্ষেত্রে এই মস্তিষ্ক বা মাইন্ড আমাদের যখন কালচার তৈরি করতেছে, আমাদের যে কালচার, সোসাইটির নিয়ম নীতি যত কিছু আমরা তৈরি করতেছি, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এই ডিসিশন গুলো, আ ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও এই যে বায়োলজিক্যাল যে ফোর্স যেটা, সেটা কিন্তু আপনার সাইকোলজিক্যালিও কাজ করবে। কারণ উদ্দেশ্যটা গুলো অলমোস্ট সেম। সো এখানে লার্নিং ক্যাপাসিটি আমাদের মস্তিষ্ক জেনেটিক্যালি বিবর্তনের মাধ্যমে এমনভাবে তৈরি করা হইছে, এমনভাবে তৈরি হইছে জেনেটিক্যালি, যাতে আমরা শিখতে পারি। এই যে শেখাটা, আপনার মস্তিষ্কের যে ক্যাপাসিটি, আমরা শিখতে পারবো। শিখতে পারার ক্যাপাসিটি, কপি করার ক্যাপাসিটি, লার্ন করার ক্যাপাসিটি, একজনের ইমোশনকে বোঝার ক্যাপাসিটি, অ্যা সেন্স মেক করার ক্যাপাসিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আমাদের মস্তিষ্ক সাথে সম্পর্কিত যে যোগ্যতা তৈরি হয়, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, যেকোনো প্রিসাইজলি বোঝা, জানা, থিংক করা। এবং এখানে আরেকটা জিনিস বোঝা দরকার, থিংক করতে আমাদের এই থিংকিংটা কিন্তু সামটাইমস ওভার থিংকিং হয়ে যায়। সামটাইমস দেখবেন আননেসেসারি থিংকিং ও আমরা করি। তাহলে এটা কি বিবর্তনের জন্য ভালো নাকি মন্দ? এই জায়গাতে একটু জটিলতা আছে। আ কারণ বিবর্তন কোনো তো হচ্ছে না। মানে কি বলবো এটাকে? উম প্রিসাইজলি কোনো ডিসিশন এক্সিকিউট করতেছে না। যে এই জিনিসটাই হওয়া লাগবে বা এই জিনিসটাই হবে। ডিসিশন কিন্তু বিবর্তন কখনো বায়োলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বলতেছি, কখনো আগে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তকে এক্সিকিউট করার জন্য সে কিন্তু করে না। মানে প্ল্যান করা না। কোন নির্দেশনা নাই বিবর্তনের ভেতরে। যে এইটা আসতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এই ধরনের বায়োলজিক্যালি কোন নির্দেশনা নেই, গাইডেন্স নাই।
কিন্তু একটা জিনিস যেটা আছে সার্ভাইভিলিটি আছে। সার্ভাইভাল টিকে থাকার যে প্রচেষ্টা, জেনেটিক যে সার্ভাইভাল যে ফোর্স যেটা একটা জিন সে চায় টিকে থাকতে। এখানে অনেকগুলা জটিলতা আছে, বিষয় আছে। মূল যে জিনিসটা ফোকাস করতেছি, তাহলে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক সেও টিকে থাকতে চায়। আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেইন, আমাদের মাইন্ড যে ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশনটা মোস্টলি সে টিকে থাকার জন্য নেবে। সে চিটিংও করবে কিন্তু। বায়োলজিক্যালি দেখেন আমরা আমরা আমাদের সমাজ বোঝার জন্য এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। এইজন্যই আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। আমাদের সামাজিক এক্টিভিটিস, আমাদের ব্যক্তিগত আচার-আচরণ, আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তের যে জায়গা, আমরা আ একেক সময় একেক রকমের সিদ্ধান্ত নিচ্ছি। এই যে আমরা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি। আমরা পরিবারের ভেতরে এক মেম্বার দেখবেন আপনি আপনার স্বার্থটাকে আপনার দেখতেছেন। কেন দেখতেছেন? এখানে এইগুলো জিনিসগুলো কিন্তু যদি আমরা গভীরে ঢুকি তাহলে বুঝতে পারবো যে বিবর্তনের যে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপল আছে, যে ফোর্স আছে সেই জায়গাগুলো আমাদের সাইকোলজিক্যালি কাজ করতেছে। পারিবারিকভাবে আপনি কাকে সুবিধা দিচ্ছেন, কাকে দিচ্ছেন না। ব্যবসার ক্ষেত্রে দেখবেন আপনি যখন নেগোশিয়েট করতেছেন, উম তখন দেখবেন যে আ আপনার ব্রেইন কিন্তু উম ইভোলিউশনারি মেকানিজম এর ভিত্তিতে কাজ করবে। এখানে এই যে আপনার সুবিধার, অর্থাৎ যে ডিসিশন মেক করলে আপনার সুবিধা হবে সেই ডিসিশনটাই নিবেন। কিন্তু এখানে আবার জেনেটিক কিছু ব্যাপার আছে। যেমন ধরেন যেসব ব্যক্তি জেনেটিক্যালি আপনার ক্লোজ টু সাম কাইন্ড আপনি দেখবেন তাদের প্রতি বায়াসড হয়ে যাবেন। তো সামাজিকভাবে এই জায়গা থেকে আমরা যদি জেনেটিক্যালি চিন্তা করি আমরা কিন্তু বায়াসড। আমাদের পরিবারের মেম্বারদের প্রতি কিন্তু আমরা বায়াসড। এই যে বায়াসনেস আ পেছনে কিন্তু বিবর্তনের ব্যাখ্যা আছে। অর্থাৎ জেনেটিক্যালি ক্লোজ যারা, দেখবেন আপনি তাদের প্রতি ফেভার করতেছেন। আর যে জেনেটিক্যালি যারা মানে দূরে থাকতেছে, তাদেরকে আপনি ফেভার করতেছেন না। যেকোনো বিষয়ের ক্ষেত্রে। আবার দেখবেন এখানে বিভিন্ন ধরনের ই ই বিষয় আছে। আবার আদর্শগতভাবে যদি আপনি আ একই জায়গায় থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে যাদের সাথে আপনি আদর্শগতভাবে এক, তাদেরকে কিন্তু আপনি দেখবেন যে আপনি ফেভার করতেছেন। ধরুন সহজ উদাহরণ দেই। বিএনপি যারা করে দেখবেন তারা বিএনপির মেম্বারদের ভিতরে আ সহযোগিতার হাত বাড়াবে। আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগের মেম্বারদের ভিতরে সহযোগিতার হাত বাড়াবে। ঠিক একইভাবে যেকোনো দল গোষ্ঠী, এবং এটা আপনি ইসলাম ধর্মের কথা নিয়ে আসেন। উম একইভাবে যারা ইসলাম ধর্মটা পালন করতেছে, তারা দেখবেন এই ধর্মের অনুসারী যারা, তাদের ভেতরে একটা স্ট্রং বন্ড তৈরি হয়। এটার পিছনে কিন্তু আপনার এই ইভোলিউশন কাজ করতেছে কিন্তু। একটা গ্রুপ তৈরি হওয়া